আর এইবার আপনাদের দেখাবো কোচবিহারে তৃণমূল নেতাকে গুলি করা হলো। সোজা অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিজেপির দিকে। এই ঘটনায় বিজেপি বিধায়কের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এই সিসিটিভি ফুটেজ নিঃসন্দেহে তদন্তের ক্ষেত্রে একটা বড় হাতিয়ার। এই যে কালো গাড়ি, এই কালো গাড়ি বিজেপি বিধায়কের গাড়ি বলে অভিযোগ করা হচ্ছে। গাড়িটিকেও আটক করা হয়েছে। বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ যেটা তৃণমূলের, সেটা হচ্ছে পার্টি অফিস থেকে বাইকে করে যখন বাড়ি ফিরছিলেন তখন এই কালো গাড়িতে এসে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ কোচবিহারের তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে দীপঙ্কর রায়, সুকুমার রায়ের ছেলে, যাকে গ্রেফতার করেছে পুলিশ। এবং এই গাড়িকে ব্যবহার করা হয়েছে, গাড়ি থেকে গুলি চালানো হয়েছে। দীপঙ্কর রায় এবং গাড়ির চালককে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। আমি শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে এই ঘটনায় যিনি আহত হয়েছেন রাজু দে, যিনি কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ঠিক কী অভিযোগ করছেন। সোজা বিজেপির দিকে অঙ্গুলি নির্দেশ তার। কি অভিযোগ দেখুন। মাসখানেক আগে আমরা দেখতে পারি যে চকচকার বিভিন্ন জায়গায় আমাদের উত্তর কেন্দ্রের বিধায়ক যিনি রয়েছেন, তিনি কোনোদিনই যাননি বা কোনো কাজকর্মের বিষয় নিয়ে বা 100 মিটার রাস্তার উদ্বোধন নিয়েও তিনি যাননি। সাধারণ মানুষ তাদেরকে অবরোধ করে এবং তাদেরকে গ্রামে আটকে দেয়। আমরাও সেই জায়গায় যাই এবং সেই গাড়িটাতে করেই কালকে কিন্তু হামলা করা হয় এবং তার ছেলেও অ্যারেস্ট হয়েছে। তাই এবং এটা নতুন নয়, তার ছেলে এবং তিনি বিভিন্ন সময়ে ঢাংডিংগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই এই হামলার কাজগুলি কিন্তু করেছেন। দৃষ্টান্তমূলক শাস্তির আমরা আবেদন জানাবো প্রশাসনের কাছে এবং তৎসঙ্গে আমার পরিবারের যারা রয়েছেন তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন অলরেডি। যেই সময় আমাদের চকচকায় ওনার গাড়িটাকে আটকে ছিল সাধারণ মানুষ, কিছু মহিলা এবং অন্যান্য পাড়ার লোকজন, তাদের দাবি ছিল যে তিনি জনসংযোগে নেমেছেন, কিন্তু তিনি জনসংযোগের কোনো দাবিদার নয়। কারণ সেই জায়গায় বিজেপি একটা কাজ কোনো কিছু করেনি। সেটা একটা পানীয় জলের জন্য একটা টিউবওয়েল হতে পারে বা 100 মিটার একটা ঢালাই রাস্তাও হতে পারে, কিন্তু কিচ্ছু করেনি। এই জায়গাতেই সে জায়গায় প্রতিবাদ জানানোতে আমিও নিজে গিয়েছিলাম, সাধারণ মানুষ যখন আমাদেরকে ডেকেছিল। কিন্তু সেই জায়গায় একটা তার ভেতরে ভেতরে যে এই রাগ তারা পুষে রেখেছে সেটা আমার জানা ছিল না। সেই ক্ষেত্রেই কিন্তু কালকে অতর্কিতে আক্রমণ এবং ওই গাড়িতেই আক্রমণটা কিন্তু করেছে। একজন এমএলএর ছেলে কিভাবে এত বড় কাজ করতে পারে, তার বাবার যদি মদত না থাকে তাহলে কোনোভাবেই সম্ভব না। আমি শুরুতে অভ্র সেনের কাছে আসবো। অভিযোগটা মারাত্মক। সেটা হচ্ছে একজন জনপ্রতিনিধি, তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন এবং বিধায়ক হয়েছেন, অথচ না জলের পরিষেবার জন্য কিছু করেছেন, না ঢালাই রাস্তা প্রতিশ্রুতি দিয়েও তিনি করেননি। তার প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদ করতে গিয়ে গুলি খেতে হচ্ছে। ঠিক যেরকমভাবে 2-3 দিন আগে আমরা দেখিয়েছি খড়গপুরে প্রতিবাদ করতে গেছিলেন প্রাক্তন বাম নেতা, তাকে ধরে রাস্তায় পিটিয়ে দিয়েছে তৃণমূল, এটা অভিযোগ। আর এইখানে তৃণমূলের অভিযোগ সেই প্রতিবাদ করতে গেছিলেন মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি না মেটানোর নিয়ে, সেইখানে গুলি খেতে হচ্ছে। সুব্রতদা, কেউ যদি হজমি গুলি খায় যেরমভাবে কথা বলবে, এই ভদ্রলোক তৃণমূলের মহান একজন নেতা, ওখানকার কি নাম, উনি সেরমভাবেই কথা বলছেন। যদি আসল গুলি খেতেন এই ধরনের সুন্দর গুছিয়ে কথা বলার মতো অবস্থা ওনার থাকতো না। কাঁধে গুলি লেগেছে। আমাকে হজমি গুলি খেয়েছেন, আমি এইটুকু বলছি। আর সুন্দর টিউবলাইট যেমনি আস্তে আস্তে জ্বলে, 2-3 বার করে দপ 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 করে জ্বলে, তৃণমূলের বুদ্ধিবোধে একটু খুলেছে। এই সেম ট্যাকটিক্সে ঢপের কীর্তন তারা যদি মালদায় দিত, যখন থেতলে মারা হচ্ছিল, তৃণমূলের নেতাকে মারছিল থেতলে পাথর দিয়ে, তখন ভালো লাগতো। যদি ক্যানিংয়ে যখন কেটে মারছিল তখন যদি বলতো, তখনও ভালো লাগতো। যখন বকটুইতে পুড়িয়ে মারছিল তৃণমূলকে, তখন যদি বলতো, তখনও ভালো লাগতো। ইনফ্যাক্ট খালি অন্যান্য জায়গায় যাবো কেন, কসবায় যখন তৃণমূলের একজন কাউন্সিলরকে তৃণমূলই মারতে লোক পাঠালো, তখনও যদি এরকম টিউবলাইট যুক্তি দিত ভালো লাগতো। কিন্তু যাই হোক, টিউবলাইট যেমনি আস্তে আস্তে জ্বলে, তৃণমূলের বুদ্ধি আস্তে আস্তে জ্বলেছে। আপনি একটু এইটাও তুলে ধরুন, কি সুন্দর তৃণমূল এবং তৃণমূলের পুলিশ। ভাবুন, পুলিশ গতকাল ওই বিধায়কের বড় ছেলেকে আটক করে বিধায়ককে যোগাযোগ করে বলে, আপনি আপনার ছোট ছেলেকে নিয়ে আসুন, তবে আমরা বড় ছেলেকে ছাড়বো। এই বাইট ওই বিধায়ক মিডিয়াতে অলরেডি দিয়েছেন। পুরো বিষয়টা খুব সুন্দর ঠাকুমার ঝুলির গল্প তৈরি হয়েছে। আর হজমি গুলি খেয়ে ওই লোক এই গোষ্ঠীদ্বন্দ্বে যে আক্রান্ত হয়েছেন না কি হয়েছেন ওনারাই বলতে পারবেন। এই অভিযোগের উত্তর নিঃসন্দেহে দেবনারায়ণ সরকার দেবেন, কিন্তু বিধায়ক, যে বিধায়কের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ এবং তার গাড়ির চালককে, বিধায়ক নিজে কি বলছেন, সুকুমার রায় কি বলছেন এবং পাল্টা রাজ্যের পুরমন্ত্রী কি বলছেন, আমি পরপর দুটো দেখাবো, তারপর আমি দেবনারায়ণ দার কাছে আসছি। দেখুন। তৃণমূল তো অনেক কিছুই বলতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনো সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। আমরা জানি যে চকচকায় যে ঘটনা ঘটেছে
সেই ঘটনার পিছনে কী আছে আমি জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সে ওদের পরিকল্পনা। কেন এখানে ওরা রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করে ওরা কোনো দিনই পারেনি। গোষ্ঠীদ্বন্দ্ব বলতে যে রাজুদের কথা কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, ওর অনেক অভিযোগ আছে ওর বিরুদ্ধে। কয়েকদিন আগে মিশন নার্সিংহোমে ভাঙচুর করলো, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিজেরা মারামারি করছে, অনেক কার্যকর্তাদের আমাদের মেরেছে, গাড়ি ঘোড়া ভেঙেছে। একের পর এক অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। বিভিন্ন জায়গায় ওর শত্রুর কোনো অভাব নেই। এখন কে করেছে কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির নামেই ওরা কেস করবে, সেটা আমরা জানি। ওরা তো গুজরাটি রাজনীতি আনবে, গুলি বোম এইসব খুন খারাপি, এসব গুজরাটের রাজনীতি। এটা বাংলায় হয় না। আমাদের আটকাতে হবে, পুলিশ অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নেবে, এটা আমি বিশ্বাস করি। না, ফিরহাদ হাকিম যখন এইটা বলছেন যে গুজরাটের রাজনীতি, পাশাপাশি এই প্রশ্নটাও আমাদের নিঃসন্দেহে থাকবে, সেটা হচ্ছে এই যে নদিয়ার মোলান্ডি গ্রামে কারা যেন বিজয় উল্লাস করতে করতে বোমা ছুটতে ছুটতে বিজয় উল্লাস করছিল, এটা কোথাকার রাজনীতি? কিন্তু তার আগে দেবনারায়ণ সরকার। কিন্তু আমি দেখো স্পেসিফিক কথাটা আজকে না গিয়ে অভ্র, মালদা, ক্যানিং, বকটুই ছেড়ে তারপরে হুজমিগুলি না না, কসবা বলেছি। বলতে দিন, এই অভ্র বলতে দাও। হ্যাঁ, একটা কথাগুলো বলতে দাও। কিন্তু প্রশ্ন হচ্ছে না, যখন কোনো কিছু হয়, যখন কোনো কিছু তৃণমূলের লোক মরে তখন না 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 ওরা গোষ্ঠীদ্বন্দ্বে মরেছে। আরে না তারপরে না, আমি তৃণমূল বলছি, সব- তখনও বিজেপিকে না, ধরতে না, হবে। না, না, বলতে দাও, বলতে দাও, কথাটা please, বলতে করো না। দাও না। এটা করো না, বলতে আজকে দাও। প্রশ্ন পুলিশ, সেখানে পুলিশ আছে, পরিষ্কার স্টেপ নেবে, তাদেরকে কিভাবে ধরেছে পুলিশের অ্যাকশন নেবে। কিন্তু ওরা মারিনি পরিষ্কার, কিন্তু তাহলে পুলিশ তো ধরেছে। তারপরে হ্যাঁ, কি ধরেছে? পুলিশ তো ওকে কি অ্যারেস্ট ধরেছে? করেছে, হ্যাঁ, পুলিশ সেটাই অ্যারেস্ট তো করেছে বলছি। এবং সেটাই তো তার বলছি, পুরো ফাঁসি প্রমাণ আছে। দেখাচ্ছে। সেটাই তো বলছি, তার মানে ফাঁসি কি? আছে। আমি কিছু বিধায়ক তো করিনি। বলেছে, বড় আমি ছেলেকে কিছু ধরে রেখেছি, করিনি। ছোট ছেলেকে নিয়ে আসো। তোমরাই তো করেছো। ছোট ছেলেকে আজকে পাঠাও। সমস্ত কিছু এই হচ্ছে তৃণমূলের অবস্থা। দোষ দিচ্ছ। এইটা হচ্ছে তোমরা investigation। ওখানে আর কোথা থেকে এরা ভিডিও দেখাচ্ছে? মানে পুরো রাজ্যে একটাই কালো গাড়ি আছে নাকি? একটাই কালো গাড়ি আছে। উত্তরবঙ্গে মাওলারি রাবদার যত। তোমরা ওটাকে মনে করছো যে কি মনে করছি? গুজরাট তৈরি না, কিন্তু করে আমার ওখানে প্রশ্ন হচ্ছে, আমি দেবাশিস সরকারের কাছে আসব। আমার প্রশ্ন হচ্ছে যে এই অস্ত্রের ঝনঝনানি, এত গুলি বোমা, আমি বলছি এই অস্ত্রগুলো বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করার জন্য তো স্বয়ং, আমি যেহেতু একেবারে বগটুইয়ের উদাহরণ দিচ্ছিল অভ্র, এই বগটুইতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দিয়েছিলেন। আজকে দেখা যাচ্ছে কখনো বিজেপির হাতে, কখনো তৃণমূল কংগ্রেসের হাতে অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে বলে অভিযোগ। দুটো, একটা কার্তুজের খোল এবং একটা তাজা গুলি আজকে উদ্ধার করেছে পুলিশ। দেবাশিস দা, গতকালকে এই জনসংযোগকে কেন্দ্র করে মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা অভিজ্ঞতা হয়েছে, কুচবিহারের অভিজ্ঞতা সামনে আসছে। আমি এখানে লম্বা তালিকা করব না, এখানে আলোচনা করে গেছি কসবার ঘটনা। এটা কেন হয়? এটা তখনই হওয়া সম্ভব যখন প্রশাসনের যে কাজটা এই বিষয়ে করবার কথা, সেটা যখন ধারাবাহিকভাবে কোথাও আলগা হয়ে যায়, কোন রাজনৈতিক চাপে বা কোন ধরুন এখন এক রাজনৈতিক বছর পর 26-এর ভোট আসতে চলেছে, আরে আজকে যদি এই ছবি হয়, ভোটে আমরা কি না না, দেখব? ভোটে আমরা কি দেখছি? হ্যাঁ, পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবার পরও তারা কিরকম ভাবে ঘোরাঘুরি করছেন, দায়িত্ব পালন করছেন, আর রক্তাক্ত হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। এবং পঞ্চায়েত ভোটে আমরা দেখেছি শুধু নমিনেশন পেপার বিলি বন্টনের দিন থেকে শুরু করে ভোট হয়ে যাওয়ার পর, ব্যালট বক্স তো নর্দমায়, ভোট হয়ে যাওয়ার পর কাউন্টিং স্টেশন বন্ধ করে দেওয়া, গণতন্ত্র হচ্ছে। এবং এই রাজনৈতিক আবহ, এখানে রবীন্দ্রনাথ দা একটা কথা বলেছেন, এই দায়িত্ব কিন্তু কোনো দলের নয়। মানুষকে স্বাভাবিকভাবে মানুষ সময় নিচ্ছেন, সমস্ত ইতিহাস মানুষ তৈরি করে। হ্যাঁ, 11-র পরিবর্তন মানুষ করেছে, 77 সালের পরিবর্তন মানুষ করেছে, কেন্দ্রীয়ভাবে 14-র পরিবর্তন করেছে। ফলে মানুষ নিশ্চিতভাবে এটা দেখছে। আমরা এখানে চিৎকার চেঁচামেচি করে কিছু নির্ধারণ করতে পারবো না, কারণ এই যে আস্ফলন, এই যে রাজনৈতিক শক্তির আস্ফলন, এই যে প্রশাসনকে ব্যবহার করে সমস্ত ধরনের দুর্নীতি, রাজনৈতিক মাফিয়া সংস্কৃতি রাজ্যের সমস্ত অংশের মানুষকে আক্রান্ত করছেন। রাজ্যের কলকারখানা বন্ধ হয়ে রয়েছে, তরুণ প্রজন্ম, পরিযায়ী শ্রমিক
অথবা অন্য রাজ্যে পড়াশোনা করতে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা চলে যাচ্ছে। আমাদের রাজ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত আমি বলছি লাখো লাখো ছেলে দর্শকদের আমি মনে করিয়ে দেব, যখন 24-এর ভোট হচ্ছে, উত্তরবঙ্গ থেকে ক্রমশ যখন দক্ষিণবঙ্গের দিকে ভোটটা আসছে, হিংসার ঘটনা, অশান্তির ঘটনা কিন্তু বাড়ছে। আমাদের আশঙ্কার জায়গাটা এখানে, যদি এখনই এই ছবি দেখা যায় তাহলে ভোট আস্তে আস্তে ওই নমিনেশন ফাইল থেকে শুরু করে কাউন্টিং পর্যন্ত আবার আমাদের সেই রক্তস্নাত আরেকটা নির্বাচন দেখতে হবে না তো? এইখানে প্রশ্ন তুলছিলেন দেবাশিস সরকার, সেটা হচ্ছে কেন্দ্রের ভূমিকা, কেন্দ্রীয় বাহিনী এবং দেখাবো আপনাদের কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। যে সিবিআই 21-এর পোস্ট পোল ভায়োলেন্সে তদন্ত করছে, সেখানে সিবিআইকে আজকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কোর্টে, যেখানে আদালত এই প্রশ্ন তুলছে যে 4 বছরে অভিজিৎ সরকার খুনের মামলার তদন্তে সিবিআইকে এই প্রশ্ন করছে কোর্ট যে 4 বছরে কাউকে গ্রেফতারের কোনো চেষ্টা করেছেন? 4 বছরে গ্রেফতারের কি আদৌ প্রয়োজন বলে মনে করেছিলেন আপনারা? সিবিআই তখন উত্তরে বলছে যে তদন্তে সহযোগিতা করেছিল, ফলে প্রয়োজন মনে হয়নি। এরপর তখন কোর্ট বলছে তার মানে এখনই ওয়ারেন্ট জারির প্রয়োজন নেই বলে মনে করছেন। তারপরে হচ্ছে সব থেকে বড় প্রশ্ন কোর্টের। কোর্ট বলছে যে তথ্য এবং নথির ভিত্তিতে আপনারা সাপ্লিমেন্টারি চার্জশিট আজকে জমা দিচ্ছেন, সেগুলো তো 2 বছর আগেই পেয়েছেন। 2 বছর আগে তথ্য প্রমাণ পাচ্ছেন, আর 4 বছর পর সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিচ্ছেন, আর তারপরে বলছেন এই কপিকে সার্ভ করার জন্য আপনাদের আরও 1 মাস সময় চাই। আপনারা কি রসিকতা করছেন, মস্করা করছেন? এইভাবে কোর্ট রীতিমতন তার ক্ষোভ প্রকাশ করেছে সিবিআই এর উপরে। আমি এইখানে সলিলদার কাছে আসতে চাইবো যে নিঃসন্দেহে কোর্ট তো ভরসা করেছিল সিবিআইকে এই তদন্তভার দেওয়ার সময়, যে সিবিআই এর রাজ্যের উপর ভরসা করেনি, সিবিআই এই অভিজিৎ সরকারের পরিবারকে সুবিচার এনে দিতে পারবে। সেই সিবিআইকে যখন কোর্টে ভর্ৎসিত হতে হচ্ছে টাইম এন্ড এগেন। আজকে একটা ঘটনা আমি 2 দিন আগে দেখিয়েছিলাম যে নিয়োগ দুর্নীতিতে যেভাবে সিবিআইকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, সিবিআই তদন্তে আদৌ কতটা আস্থা এখন রাখতে পারবে এই পরিবার? এবং সব থেকে বড় প্রশ্ন, সিবিআই তাদের সুবিচার এনে দেবে, এই আস্থাটা থেকে একটা ধাক্কা খেয়ে গেল না আজকে? দেখো, এই অভিজিৎ সরকারের এই ঘৃণ্য জঘন্যতম মার্ডার কেসে যে ইনভেস্টিগেটিং অফিসার বলল যে সহযোগিতা করছিল, তাই গ্রেপ্তার করার প্রয়োজন মনে করেনি, দ্যাট অফিসার শুড বি প্লেসড আন্ডার সাসপেনশন ইমিডিয়েটলি। আচ্ছা, আমি আপনার জন্য একটা অ্যাডেড ইনফরমেশন দিয়ে দিই। আজকে জানা গেল এই চার্জশিট জমা হয়েছে, অতিরিক্ত চার্জশিট 72 ঘন্টা আগে। 72 ঘন্টার মধ্যে সলিলদা আইও বদলে গিয়েছে। দিস অফিসার শুড বি প্লেসড আন্ডার সাসপেনশন। এটা কোনো ধমকি বা এক চর থাপ্পড় মারার কোনো কেস নয়। দিস ইজ এ কেস অফ মার্ডার। হাইয়েস্ট পানিশমেন্ট যে ডিজার্ভ করে যারা অপরাধীরা, সেখানে কেন 4 বছর নিয়েছে? মানে কি দিস ইজ এ ল্যাকাডাইসিক্যাল অ্যান্ড স্কেচি ইনভেস্টিগেশন, সুপারফিশিয়াল ইনভেস্টিগেশন। কোনো সদিচ্ছা ছিল না। হ্যাটস অফ টু দ্য ব্রাদার অফ ডিসিজ বিশ্বজিৎ সরকার। ও যদি এই কেস যদি রিগোরাসলি পার্সু না করতো তাহলে এটাও হতো না। আজকে কেন কাস্টডি ট্রায়াল করতে পারো না? আজকে কেন দে হ্যাভ টেকেন 4 years টাইম টু সাবমিট চার্জশিট অ্যান্ড সাবমিট সাপ্লিমেন্টারি চার্জশিট? খালি লোক দেখানো, বদমাইশি করা হচ্ছে। দিস সিবিআই, দ্য প্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি অফ দি কান্ট্রি, they are disgrace of the department. এদের এগেইনস্টে ডিপার্টমেন্টাল কোর্ট হ্যাজ রাইটলি অ্যাবিউজড অ্যান্ড রেপ্রিমেন্ডেড। আমি একদম একমত। যারা মেইন কনস্পিরেটর, এই পরেশ পাল, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, যারা মেইন কনস্পিরেসি, তারাও দে আর অলসো পার্ট অফ দ্য মার্ডার, বিকজ তাদের কমন ইন্টেনশন ইজ দেয়ার। কেন তাদের কাস্টডি ট্রায়াল হবে না? আজকে লোক দেখানো। একেবারে বিধায়ক এবং 2 জন কাউন্সিলর শুধু নয়, পুলিশ কর্মী এবং পুলিশ কর্তা পর্যন্ত 18 জনের এই সাপ্লিমেন্টারি চার্জশিটে তাদের নাম দিয়েছে সিবিআই। আচ্ছা, বিশ্বজিৎ সরকার যেভাবে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন, তার ভাইয়ের সুবিচারের জন্য প্রশংসা করছিলেন সলিলদা, আজকে যেভাবে ভর্ৎসিত হতে হয়েছে, কার্যত সিবিআই এর সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আজকে কোর্ট, তা নিয়ে বিশ্বজিৎ সরকার কি বলছেন, অভিজিৎ সরকারের দাদা, দেখুন। এই প্রশ্নটা তো আমাদেরও এতদিন ছিল, তবে এদের এই ভূমিকা নিয়ে আমরাও আগামী দিন অর্ডারটা দেখে হাইকোর্টে যাই কিনা সেটাও আমরা চিন্তা করছি। অর্ডারটা দেখে আমাদের উকিলবাবুদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব। মারাত্মক। আমি বলছি এরপরে এই পরিবারটা সুবিচার পাবে, সেই বিশ্বাসটা তৈরি হবে কিভাবে? তার কারণ সেই বিশ্বাসটা তৈরি করা এবং সেই বিশ্বাসটা বহাল রাখার দায়িত্ব এক এবং একমাত্র ছিল সিবিআই এর।
2রা মে 2021 বিধানসভা নির্বাচনের ভোট গণনা বা যেদিন ফল প্রকাশ হচ্ছে সেদিনই অভিজিৎ সরকার, কাকুরগাছির বিজেপি কর্মী, তাকে পিটিয়ে হত্যা করে দেওয়া হয়েছিল। আবার খেয়াল করুন, এই কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা যেদিন হচ্ছে সেদিনও কিন্তু ওই 9 বছরের তামান্না খাতুনকে বোমা মেরে শেষ করে দেওয়া হলো। অর্থাৎ বারে বারে কিন্তু ভোট রক্তাক্ত হচ্ছে। আমি এখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে চাইবো, যেখানে কোর্ট এই কথাটা বলছে। খেয়াল করবেন রবীন্দ্রনাথ বাবু, কোর্ট বলছে সিবিআইকে উদ্দেশ্য করে তদন্তের অধিকার আপনাদের দেওয়া হয়েছে, মানে আপনাদের খামখেয়ালিপনা চলতে পারে না। মানে কোর্ট এইটা মনে করছে কার্যত যে এই কেসটা নিয়ে, এই মামলা নিয়ে কোর্ট কার্যত ছেলে খেলা করেছে। আপনি বলুন যে আরজি করের অভয়া, তারা সিবিআইয়ের ওপর ভরসা রাখতে পারছে না। আজকে অভিজিৎ সরকারের যারা বলছেন আমরা হাইকোর্টে যাব, বিচারটা দেবে কে? দেখুন, এইটা তো হাইকোর্ট প্রথমবার বলছে তা নয়, বারবার সিবিআইয়ের বিরুদ্ধে বলেছে। কিন্তু বললে কি হবে, একটা লেভেলে আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের মনে হচ্ছে, আমরা তো আর ভিতরে প্রশাসনের ভিতরে জানি না, কোনো একটা লেভেলে যেন রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের সঙ্গে সিবিআইয়ের একটা কোনাইভান্স আছে। এবং সেই কোনাইভান্সের জন্য আজ পর্যন্ত সেই 2014 সাল থেকে যদি আজকে 11 সাল পর্যন্ত আপনি দেখেন, 11 বছর চলে যাওয়ার পরে যদি দেখেন যে সিবিআই এতগুলো কেস পেয়েছে পশ্চিমবঙ্গে, যাদের 74% বাংলার বাইরে যাদের সাফল্যের হার, তারা পশ্চিমবঙ্গের সাফল্যের হার হচ্ছে 0। একটা কেসকেও ফাইনাল কোনো জায়গায় পৌঁছতে পারেনি। অর্থাৎ কিছু একটা করে তড়িঘড়ি করে একটা চাপের মুখে কিছু নিয়ে আসে এবং তারপরে আস্তে আস্তে আসল তদন্তই করে না। আরজি করের ক্ষেত্রে যেটা হয়েছে, যা এটার ক্ষেত্রে অভিজিৎ বাবুর ক্ষেত্রে যেটা হলো, আপনি দেখুন সেই ঘটনাটা এমন একটা জায়গায় গেল যে হাইকোর্ট বলছে, সলিলাল তো ভালো করে বুঝিয়ে বললেন, দীর্ঘদিন পুলিশে আছেন, কত বড় একটা অপরাধ করেছে সেই আয়ও, যে এতদিন বাদে 2 বছর বাদে তাদের বিরুদ্ধে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছে। আবার অন্যদিকে আপনি দেখুন পুলিশ 2 বছর নয়, 4 বছর বাদে চার্জশিট দিচ্ছে, 2 বছর আগে তথ্য প্রমাণ পেয়েছে, 2 বছর আগে তথ্য প্রমাণ পেয়েছে। আর এদিকে দেখুন তামান্নার ক্ষেত্রে 25 জনের বিরুদ্ধে না 24 জনের বিরুদ্ধে তাদের অভিযোগ জানা হলো পুলিশে, 3 দিন না 4 দিন বাদে 5 জনকে ধরা হলো। আর এখানে একটা কালো গাড়ি দেখেছে, নিশ্চয়ই তদন্তের স্বার্থে করাবে, তাকে কিন্তু সঙ্গে সঙ্গে ডিটেইন করা হলো। অর্থাৎ আমি বলতে চাইছি, পুলিশ কোনো ক্ষেত্রে অতি সক্রিয়, কোনো ক্ষেত্রে একদমই নিষ্ক্রিয়। রাজ্য পুলিশের কথা, পুলিশের এই তদন্তের জন্যই তো সিবিআই এর উপর বারে বারে কোর্ট ভরসাটা রাখে। এখানেই তো আমরা অবাক হয়ে যাচ্ছি যে কোনো একটা লেভেলে যেন মানে সিবিআই রাজ্য প্রশাসনের উচ্চ স্তরের কারোর কথা ছাড়া, রাজ্য সরকারের উচ্চ স্তরের কারোর কথা ছাড়া মানে পাতাটি হেলছে না সিবিআই, এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে এই অভিজিৎ সরকার। আমি জানি না সেটা অভিযোগ করছেন রবীন্দ্রনাথ বাবু, সেটা হচ্ছে সিবিআই তদন্ত কোথাও না কোথাও কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। দ্রুত অভ্র। দেখুন, কোর্ট যেটা বলেছে সেটার উপরে তো আমি কিছু বলতে পারি না, কিন্তু আমি একটা জিনিস বলবো যে এই যে ডিলেটা হয়েছে সেটা শ্রেয় ছিল না, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু আমরা যেন ভুলে না যাই, এই ডিলেটা হওয়া সত্ত্বেও যারা অ্যাকিউজ তারা কারা? পরেশ পাল, তৃণমূলের এমএলএ, তার নাম রয়েছে চার্জশিটে। ওখানকার 2 জন কাউন্সিলর, স্বপন সমাদ্দার, পাপিয়া ঘোষ, তাদের নাম রয়েছে চার্জশিটে, এবং 2 জন পুলিশ আধিকারিকের নাম রয়েছে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে। তার মানে কি হয়েছে? আমি বলছি অভ্র, খামখেয়ালিপনা। কোর্ট বলছে সিবিআই তদন্ত খামখেয়ালিপনা করেছে। সবাই মিলে এই মার্ডারটা করেছে। গ্রেফতার করলো না কেন? আমি তো বললাম এই ডিলে সেও নয়। না, আমি বলছি যার যে অভিজিৎ সরকারের দাদা, তিনি বলছেন আমরা এটা নিয়ে সরব হয়েছি। অভিজিৎ সরকারের দাদা, তিনি এই সিবিআই তদন্তে কতটা আস্থা রাখতে পারছেন, তার হাইকোর্টে মুভ করা নিয়ে এই প্রশ্নটা উঠছে অভ্র। আমি তো নিজেই বলছি যে এই ধরনের ডিলেটা ঠিক নয়, এটা মাথায় রাখতে হবে। আমার থেকে পাওয়ারফুল এবং তারা সবাই মিলে এই ক্রাইমটা করেছে। এইখানে তার মানে আরেকটা দিক উঠে এলো, সেটা হচ্ছে যারা পাওয়ারফুল, তার মানে যারা পাওয়ারফুল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিবিআই তার মানে 10 বার ভাবে। কোর্ট যেখানে বলে দিচ্ছে তোমরা তদন্ত করো, আমি বলছি আবার কোর্ট এইটা বলছে যে তদন্তের ভার দিয়েছি মানে তোমাদের খামখেয়ালিপনা চলতে পারে না। আমি বলছি সিবিআই এর ভূমিকা যদি এই রকম হয়, এই সিবিআই এর উপর ভরসা, এই অভিজিৎদের মতন যারা রয়েছেন তারা কতখানি আর রাখতে পারবেন। কিন্তু আমি একটা জায়গায় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে দ্বিমত, সেটা হচ্ছে সিবিআই তদন্ত এখানে 0% সাফল্য পেয়েছে রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, কিন্তু আমি এইখানে দেখাতে চাইবো যে সিবিআই তদন্তের সাফল্য কোথা। হ্যাঁ, কাকুরগাছির ক্ষেত্রে এখনো পর্যন্ত আসেনি, কিন্তু যেটা মালদার ক্ষেত্রে এসেছে, সিবিআই এর মামলায় প্রথম সাজা ঘোষণা হয়েছে। এটাও কিন্তু পোস্টপোল ভায়োলেন্স। ভোটের সময় নাবালিকাকে ধর্ষণ, সেই ঘটনায় তৃণমূল নেতার যাবজ্জীবন হলো।
5ই জুন 2021 মালদার মানিকচকে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করা হয়, রাজনৈতিক প্রতিহিংসায় ধর্ষণ করা হয়, এই অভিযোগে মামলা দায়ের হয়। এই হচ্ছেন অভিযুক্ত, পরে দোষী সাব্যস্ত এবং তারপর সাজা ঘোষণা করা হয়েছে, যাকে একেবারে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে কোর্ট, জরিমানা অনাদায়ে আরও 6 মাস জেল। ধর্ষণের অভিযোগে সিবিআই তদন্তে দোষী সাব্যস্ত হয়েছেন রফিকুল ইসলাম। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। আমি বলছি, এক্ষেত্রে যেমন তৃণমূল একাধিক নেতা নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ কাকুরগাছিতে, মালদার ক্ষেত্রেও কিন্তু তাই, অর্থাৎ পোস্টপোল ভায়োলেন্সে কাঠগড়ায় সেই তৃণমূল কংগ্রেস। গুড অ্যালোন ইজ গুড উইদাউট এ নেম, পরিষ্কার কথা। যে জিনিসটা করেছে, অবশ্যই যে অন্যায় করেছে সে শুড বি গিভেন আলটিমেট আমি দুজনকেই থামালাম। দেবনারায়ণ দাকে বলতে দিন। অব্র বলতে দাও দেবনারায়ণ দাকে। হলেও যদি অন্যায় যদি করে থাকে সেখানে কোনো প্রশ্ন নেই, প্রমাণ করতে পেরেছে, বলবো তো ভালো করেছে তো অবশ্যই। জিরো থেকে 1 করেছে মানে 500-র মধ্যে 1 যদি করে করুক, কিন্তু সেটা সত্যিকার হয়েছে এবং সত্যি যে জিনিসটা হয়েছে তাকে মেরে দিয়েছে, কোনো প্রশ্ন না। না, নিশ্চয়ই এইরকম সিভিয়ার, আরে আপনারা জানেন না যে করেছে। এখন প্রশ্ন হচ্ছে অন্যায় যে করেছে, এখন অন্যায়টা করেছে কে? এবার যিনি মারধর করলেন তিনি অন্যায় করেছেন, নাকি যিনি আক্রান্ত হয়েছেন অন্যায়টা তিনি করেছেন? তার কারণ খড়গপুরের ঘটনা আপনারা জানেন, যেখানে একেবারে ভিডিও ভাইরাল হচ্ছে, তৃণমূল নেত্রী তিনি কার্যত, এইটা হচ্ছে প্রবীণ প্রাক্তন বাম নেতাকে রাস্তায় পেটাচ্ছেন, এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। এইবার তার এফআইআর এর বিরুদ্ধে হাইকোর্টে গেলেন প্রাক্তন সিপিএম নেতা। খড়গপুরের প্রাক্তন সিপিএম নেতাকে রাস্তায় ফেলে তৃণমূল নেত্রীর মার, পুলিশের তদন্তে অনাস্থা প্রকাশ করছেন এবং তারপর এই প্রাক্তন সিপিএম নেতা তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। এবার তিনি কি বলছেন একবার দেখুন। থানায় গিয়ে যখন অভিযোগটা আমার নিচ্ছে, তখন আমি দেখলাম আমাকে ওই আসামিদের কাঁচের ঘরে প্রথমে বসিয়ে রেখে পরে হাজতে ঢোকায়। সেই ঘরটায় যখন আমাকে ওই আসামিদের ভিড়ের মাঝখানে আমাকে, আমার ওয়াইফকে, আমার ছেলে মেয়েকে বসালো, যে ভিড়ের মধ্যে আমাকে লেখাচ্ছে নাম, বাবার নাম। আর যখন আমি জানতে পারলাম যে এসি ঘরে ওই 4টে মেয়ে বসে আছে, তখনই আমার মনে একটু কষ্ট হয়। তারপরে দেখলাম বহাল তবিতে ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো, উল্টো প্রতিদিন ঘরে ঘুমোচ্ছে। তখন আমি দেখলাম হাইকোর্টের আশ্রয় নেওয়া উচিত। তখনই আমি 2 তারিখে হাইকোর্টে গেছি। আমার কেস অ্যাকসেপ্ট হয়েছে। আমি আর পুলিশের উপর ভরসা হারিয়েই আমাকে হাইকোর্টে যেতে হবে। আস্থা তো নষ্ট হবেই। আসামিদেরকে এসি ঘরে বসাবে, আমাদেরকে ওইখানে কাচের আসামিদের রুমের মধ্যে বসিয়ে আমাদেরকে জিজ্ঞেস করবে। তখনই তো বুঝে নিতে হবে যে ভিআইপি ট্রিটমেন্ট করা হচ্ছে আসামিদের। গ্রেপ্তার হলো না, গ্রেপ্তার আইন আছে, কোর্ট আছে, গ্রেপ্তার হবে। করে দিয়েছে জঙ্গলের রাজত্ব, ভেঙে দিতে হবে জঙ্গলের রাজত্ব।